বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের একটি অধ্যায়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এর পরবর্তী ধাপে আজকে আমরা আলোচনা করব। আজকে আমি চেষ্টা করব অধ্যায়টি শেষ করার জন্য। তো আমার যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা মনোযোগ দিয়ে ভিডিও লেকচারটি সম্পূর্ণ দেখবে। আচ্ছা, আমি আজকের লেকচার শুরু করার আগে আমরা গত পর্বে কী শিখেছিলাম সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। গত পর্বে তোমরা দেখেছিলে যে কিভাবে আমরা শতমক, দশমক এবং লুপ্ত গণসংখ্যা নির্ণয় করতে পারি। গত পর্বে আমরা শতমক, দশমক এবং লুপ্ত গণসংখ্যা নির্ণয়ের কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা আরেকটু সামনে যাব। আজকে আমরা দেখব যেটা প্রকৃত গড় কিভাবে নির্ণয় করতে হয়। মানে মনে করো তোমার উপাত্তে বা তথ্যে হচ্ছে ভুল গড় আসছে, একটা ডাটা মিসিং আছে, মনে করো 15 জায়গায় সেটা 51 লিখছো বা 60 জায়গায় 6 আসছে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে গড় নির্ণয় করব। আর কিছু আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো। আর মোটামুটি থিওরি আমি কিছু বলবো। সব থিওরিতে আসলে তোমাদেরকে এভাবে বলা সম্ভব না। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ইনশাল্লাহ আজকে আমরা অধ্যায়টা শেষ করতে পারবো। তো আমি শুরু করতেছি। প্রথমে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে আমি প্রকৃত গড় নির্ণয়, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে তোমাদের পরীক্ষায় আসার মতো। যদিও এটা এর আগে বেশ কয়েক বছর আসে নাই, বাট তার আগে এটা আসতো। আমি তোমাদের সকল বইয়েই তোমরা দেখবা এই ধরনের কিছু অঙ্ক দেওয়া আছে, বুঝছো। আমি একটা অঙ্ক শুরু করি, তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা আসলে বিষয়টা কি বলতে চাচ্ছি। ধরো লিখলাম, কোনো শ্রেণীকক্ষে তোমরা কি ক্লিয়ারলি বোর্ডটি দেখতে পাচ্ছ? আমার মনে হয় তোমাদের দেখতে আসলে সমস্যার কথা না। ওকে, কোনো শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের বয়সের গড়, কোনো শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের বয়সের গড় 18 বছর। আর কিন্তু একজন ছাত্রের বয়স ভুলক্রমে 15 স্থলে 51 লেখা হয়েছে। বিষয়টা বুঝছো? মানে একটা শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের বয়সের পর তোমরা 18 পেয়ে গেছো, কিন্তু একজন ছাত্রের বয়স ভুলক্রমে 15 জায়গায় তুমি 51 লিখছো। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রদের প্রকৃত গড় কত বা প্রকৃত বয়সের গড় কত? এই হচ্ছে প্রশ্ন। প্রশ্ন একবার ছোট্ট দেখো, কোনো শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের বয়সের গড় 18 বছর, কিন্তু একজন ছাত্রের বয়স ভুলক্রমে 15 স্থলে 51 লেখা হয়েছে। ছাত্রদের প্রকৃত বয়সের গড় কত? এই হচ্ছে আমার প্রশ্ন। এখন আমরা তোমার হচ্ছে কিভাবে এই ধরনের অঙ্ক আমরা সলভ করব, মনোযোগ দিয়ে দেখবা। দেখো, প্রথমে আমরা জানি যে আমরা লিখবো এভাবে। আমরা জানি, আচ্ছা আগে আমরা একটু তুলি না, যা যা দেওয়া আছে এটাকে তুলে নিতে হয়। এগুলো সিস্টেম, যেটা আমরা এভাবে লিখি যে, ধরা যাক, এটা একটা স্টাইল, ধরা যাক ছাত্র সংখ্যা সমান হচ্ছে n, আর বয়সের গড় হচ্ছে আমরা জানি ইকুয়াল টু x বার। এবার লিখবো আমরা জানি বা ছাত্রদের, অতএব ছাত্রদের বয়সের ভুল সমষ্টি। কেন লিখলাম ভুল সমষ্টি? কারণ তোমার এটা ভুল, আসলে 18 বছরটা ভুল, কারণ এখানে একটাতে 15 স্থলে 51 লিখছো। ভুল সমষ্টি কি হবে আমরা জানি nx, অথবা আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়াল টু সামেশন, যেভাবে লেখো 30 গুণন তোমার হচ্ছে nx বার বলে আর কি। আচ্ছা আমি আর একটু সহজে লিখি, তো কঠিন করার দরকার নেই। তোমরা সবাই জানো আমরা গড় কিভাবে বের করি, যে
দেখো আমরা জানি এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন, বা তোমার হচ্ছে এন এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স, বা এন এক্স বার কত এখানে বলো তো দেখি। এন হচ্ছে 30, এক্স বার হচ্ছে তোমার 18। তাহলে তোমার সামেশন এক্স হচ্ছে তোমার এখানে 3 18 54, 540, যা ছাত্রদের ভুল বয়সের সমষ্টি। কি করছি আমি দেখো তো, আমরা লিখলাম যে ধরা যাক ছাত্র সংখ্যা এন এবং বয়সের গড় হচ্ছে এক্স বার। এটা কিন্তু একটা স্টাইল, এইভাবেই অঙ্কটা করতে হবে, সহজ হবে এভাবে করলে। আমরা জানি এক্স বার হচ্ছে, তোমরা জানো, সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, বা এন এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স, এন এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স, বা 30 হচ্ছে তোমার এন আর এক্স বার হচ্ছে 18, এই জন্য এন এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স, মাল্টিপ্লাই করছি আমরা, বজ্র গুণন করছি। 540 হচ্ছে আমাদের গুণফল, যা ভুল। কেন ভুল? কারণ এর মধ্যে তুমি 15 জায়গাতে 51 লিখে ফেলছো, এই জন্য। এখন আমাদের এই ভুলটা শুধরাইতে হবে। কিভাবে শুধরাবো দেখো। অতএব আমাদের আর তথ্য তো জানি আমরা, আমাদের তথ্য আর লাগবে না, আমার মনে আছে 15 হচ্ছে তোমার হবে, সে জায়গায় তুমি 51 লিখছো, ঠিক আছে। ভুলক্রমে 15 স্থলে 51 লেখা হয়েছে, মুসলাম আমি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অতএব ছাত্রদের বয়সের প্রকৃত সমষ্টি সমান সমান সামেশন এক্স প্লাস সঠিক বয়স মাইনাস ভুল বয়স। তার অর্থ হচ্ছে সামেশন এক্স পাইছে কত? 540 প্লাস সঠিক বয়স হচ্ছে 15, ভুল বয়স হচ্ছে 51। তাহলে 540-এর সঙ্গে তুমি 15 যোগ করো, 555, 555 থেকে 51 বাদ দাও, তাহলে 504। তার মানে আমার এখানে আসছে ছাত্রদের বয়সের প্রকৃত সমষ্টি, তাহলে 504। আগে ছিল কত? 540। এখন কি হবে? আমাদের কি চাইছে এটা? না, আমাদের চাইছে হচ্ছে তোমার ছাত্রদের বয়সের প্রকৃত গড় কত। অতএব ছাত্রদের বয়সের প্রকৃত গড় 504 দিয়ে তুমি কারে ভাগ করবা? স্টুডেন্ট কতজন ছিল? 30 জন ছিল। 30কে ভাগ করবা, আমরা পাইলাম হচ্ছে 16.8 ইয়ার্স, বছর। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একটা স্টাইল, যে তোমার যদি ভুল তথ্য দেওয়া থাকে বা ভুল বয়স বা ভুল নাম্বার থাকে, তখন আমরা কিভাবে কাজটা করব? ফার্স্টে আমরা ভুলের যে সমষ্টি সেটা আমরা বের করব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তোমার হচ্ছে সঠিকটার সমষ্টি বের করব। কিভাবে বের করব? ভুলের সমষ্টি যোগ সঠিকটা মাইনাস ভুলটা। দেন আমরা যেটা পাবো সেটাকে আমরা মোট এন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে তোমার গড় ভ্যালুটা। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পুরো পরিষ্কার। ওকে, আমি আরেকটা অঙ্ক করি একই ধরনের, একটু মনোযোগ দিয়ে দেখবা, দেখে নাও একবার। ওকে ওকে, এখন আমরা তোমার হচ্ছে আরেকটা অঙ্ক করব। এ ধরনের অঙ্ক একটা পরীক্ষাতে আসলেও আসতে পারে। এবার আমরা তোমার হচ্ছে একটু ভিন্নধর্মী করি। একই অঙ্ক আমরা যদি একটু কঠিন দেখে করি, না সহজ না করি, একটু কঠিন দেখে করি। 40 জন ছাত্রের নম্বরের গড় এত, 2 জন ছাত্রের নম্বর ভুলবশত এত এবং এত লেখা হয়েছে। সো আমরা কি করব? ওকে দেখো, দিলাম হচ্ছে তোমার 50 জন ছাত্রের গড় প্রাপ্ত নম্বর, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে বোর্ড দেখো, গড় প্রাপ্ত নম্বর 45 হিসাব করা হয়। 45 তুমি হিসাব করা হয়েছে, বুঝছো? এখন পরবর্তীতে দেখা গেল 2 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর, 2 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর
দুইজন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ভুলবশত 65 ও 46-এর স্থলে 65 ও 46-এর স্থলে 56 ও 64 লেখা হয়। প্রশ্ন হচ্ছে পরীক্ষার্থীদের সঠিক গড় নম্বর কত? পরীক্ষার্থীদের সঠিক গড় নম্বর কত? মনোযোগ দিয়ে দেখো, কি লিখলাম? 50 জন ছাত্রের গড় প্রাপ্ত নম্বর 45, আর ছাত্র কতজন? 50, তাই না? আমি আর লেখা টাকা লিখবো না, আগের বারের মতোই অঙ্ক আমি লিখি। আমরা জানি তোমার হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স আই বা এক্স ডিভাইডেড বাই এন, বা এন এক্স বার ইকুয়াল টু সামেশান এক্স বা এন এক্স কত এখানে? 45 গুণন 50 সমান হচ্ছে 5 5 25 5, হাতে থাকে 2, 5 আর 5 20, 2 22, 2250, যা ছাত্রদের ভুল নাম্বারের সমষ্টি। ওকে, এবার দেখো লিখছে পরবর্তীতে দেখা গেল দুইজন পরীক্ষার্থীর প্রাপ্ত নাম্বার ভুলবশত 65 এবং 46-এর স্থলে তুমি 56 ও 64 লিখছো, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে? দেখো এখানে কিন্তু দুইটা নাম্বার তোমার হচ্ছে দুইটা নাম্বার ভুল, তাইলে অতএব ছাত্রদের সঠিক নম্বরের সমষ্টি সমান সমান সামেশান এক্স প্লাস দুইজনের সঠিক নম্বরের যোগফল মাইনাস দুইজনের ভুল নম্বরের যোগফল। কি বুঝছো? মানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সামেশান এক্স কত? 2250। এখন দুইজনের সঠিক নম্বর কোনটা? 56 এবং 64 তুমি পাইছো, তাই না? সেখানে ভুলবশত এবং এটা 65 এবং 46 লেখা হয়েছে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সমান সমান 2250 যোগ 65 যোগ 46 মাইনাস 56 মাইনাস 64, যা আসবে তাই আমরা একটু করে দেখি। 2250, দেখো আমি কি করছি, এ হচ্ছে ভুলটার সঙ্গে আমরা সঠিকটা যোগ করে ভুলটা আবার বাদ দিয়ে দিছি, তাই তো? 2250, আমার মনে হয় তোমরা বিষয়টা একবার বোর্ডটা দেখো মনোযোগ দিয়ে, নিজেরাই বুঝতে পারবা আমি আসলে কি করতে চাইছি। দুইজনের সঠিক নম্বরটা আমি সামেশন এক্সের সঙ্গে যোগ করছি, তারপরে আমি দুইজনের ভুল নম্বরটা আমি যোগফলটা আমি এটা থেকে বাদ দিয়ে দিছি। তাহলে 2250 প্লাস 65 প্লাস 46 মাইনাস 56 মাইনাস 64 আমাদের আসলে হচ্ছে 2241। কত আসছে আমার? 2241। তাহলে তোমার হচ্ছে এখন সঠিক গড় কত হবে বলো তো দেখি? অতএব সঠিক গড় হবে তোমার এক্স বার সমান সমান 2241 ভাগ হচ্ছে তোমার 50, যা আসবে তাই। 2241 ভাগ 50 সমান হচ্ছে 44.82। এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার এটা উত্তর আসবে 44.82। আমার মনে হয় আমার শিক্ষার্থীরা বিষয়টি মোটামুটি না ভালোভাবেই পরিষ্কার, তাই তো? তোমরা কিন্তু আমাকে নক করবা মেসেঞ্জারে। ওকে, আমি মুসলাম। এখন আমরা তোমার হচ্ছে এই টাইপের শেষ অঙ্কটা করব, তবে এখানে আমি একটু সম্মিলিত গড় বিষয়টা নিয়ে আসবো, তাহলে আসলে তোমাদের আর এই অধ্যায়ে কোনো জিনিস বাকি থাকবে বলে আমার মনে হয় না। মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা, এটা লাস্ট অঙ্ক মনে করো, মানে মোটামুটি শেষ অঙ্ক। লিখলাম কোনো পরীক্ষা এত বড়। আচ্ছা, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় 24 জন এবং বাণিজ্য শাখায় 20 জন ছাত্র। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় 24 জন ও বাণিজ্য শাখায় 20 জন ছাত্র আছে। ঠিক আছে,
বিজ্ঞান শাখায় 24 জন এবং বাণিজ্য শাখায় 20 জন ছাত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে তোমার, এক সমীক্ষায় বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড় ওজন 58 কেজি। এক সমীক্ষায় বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড় ওজন 58 কেজি এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের গড় ওজন 55 পাওয়া গেছে। কি লিখছি? দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার 24 জন এবং বাণিজ্য শাখার 20 জন শিক্ষার্থী আছে এবং তোমার এক সমীক্ষায় বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড় ওজন 58 কেজি এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের গড় ওজন 55 পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে তোমার, পরবর্তীতে দেখা গেল যে বাণিজ্য শাখার একজন ছাত্রের ওজন 52 কেজির পরিবর্তে ভুলে 25 কেজি লেখা হয়েছে। কিন্তু বিজ্ঞান শাখায় কোনো ভুল হয়নি। প্রশ্ন হচ্ছে, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের প্রকৃত গড় ওজন নির্ণয় করো। আর হচ্ছে দুই শাখার ছাত্রদের সম্মিলিত গড় বয়স নির্ণয় করো। যদিও আমার হাতের লেখা খুব একটা বোঝা যাবে বলে আমার মনে হয় না, যেহেতু আমার হাতের লেখা একটু প্রবলেম আছে, আমি জানি। আমি রিডিং পড়ি আরেকবার, তোমরা আমারটা শুনে লিখে নিবা। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার 24 জন ও বাণিজ্য শাখায় 20 জন ছাত্র আছে। এক সমীক্ষায় বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড় ওজন 58 কেজি এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের গড় ওজন 55 পাওয়া গেছে। পরবর্তীতে দেখা গেল যে বাণিজ্য শাখার একজন ছাত্রের ওজন 52 কেজির পরিবর্তে ভুলে 25 কেজি লেখা হয়েছে, কিন্তু বিজ্ঞান শাখায় কোনো ভুল হয়নি। প্রশ্ন হচ্ছে, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের প্রকৃত গড় ওজন নির্ণয় করো। আর হচ্ছে দুই শাখার ছাত্রদের সম্মিলিত গড় বয়স কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি যেটা করব, আমি আগে আমার সুবিধার জন্য কিছু মূল তথ্য আমি তোমার হচ্ছে ছোট করে লিখে নিই। N1 হচ্ছে 24, N2 হচ্ছে 20, তারপর হচ্ছে তোমার এখানে তোমার এক্স কোথায়, বড় বয়স হচ্ছে এক্স বার 1 হচ্ছে তোমার 58, এক্স বার 2 হচ্ছে তোমার 55। আর ভুলে তোমার কি হয়েছে, বাণিজ্যটা তোমার 55 জায়গায় কোথায় জানি দেখি, 52 জায়গায় 52 কেজির পরিবর্তে ভুলে 25 কেজি লিখছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো একবার তোমরা প্রশ্নটা দেখে নাও, আমি এটা মুছবো। ওকে, কারণ আমি তোমাদের প্রশ্নটা মিনিমাম 2-3বার পড়ে ফেলছি, সুতরাং আমার কথা শুনেই ইনশাল্লাহ তোমরা লিখতে পারবা প্রশ্ন, সমস্যা হবে না। ওকে, এখন আমি তোমার হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমরা অঙ্ক শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা লিখবো ফার্স্টে যে বাণিজ্য শাখার ছাত্রদের ভুল বয়সের সমষ্টি, সরাসরি করে দিই, কোনো ঝামেলা করি না। এনএক্স, এন কত তোমার 20 গুণন 55, তাহলে তোমার হচ্ছে 55 দুগুণ 110, 1100 কেজি। এখন যেটা করব, অতএব বাণিজ্য শাখার ছাত্রদের সঠিক বয়সের সমষ্টি কত হবে? 1100 যোগ সঠিক বয়স কত হইতে ওই সময় তোমার হচ্ছে কত হওয়ার কথা ছিল?
তুমি 52-র স্থলে লিখছো 25, তাই না? তুমি লিখছো 52-র স্থলে 25, তাহলে যোগ করবা 52 বিয়োগ করবা 25, মানে সঠিকটা যোগ করে ভুলটা আমরা বাদ দিব। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 1152 থেকে আমরা 25 বাদ দিলে থাকে হচ্ছে 1127। এই হচ্ছে আমাদের তোমার সমষ্টি। অতএব বাণিজ্য, ছোট্ট অঙ্ক, বাণিজ্য শাখার ছাত্রদের বয়সের গড় খুবই সহজ, এক্স বার সমান সমান 1127 ভাগ হচ্ছে তোমার 20, যা আসবে তাই। কত আসবে এখান থেকে? 5 20 100, তোমার হচ্ছে নামলো হচ্ছে 12 হলে 127, তার মানে 6, 56.35 কেজি। এই এবার আমরা নতুন জিনিস শেখো, সম্মিলিত গড় তোমাদেরকে দেখানো হয় নাই। অতএব সম্মিলিত গড় সমান সমান আমরা জানি n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। ভয় পাওয়ার কিছু নাই, যেভাবে যখন দুইটা তথ্য সারি দেওয়া থাকে বা দুইটা শ্রেণী থাকে তখন আমরা এভাবে বের করি। n1 হচ্ছে দেওয়া আছে তোমার কত? 24, x বার 1 কত? 58, প্লাস n2 কত? 20, আর x বার 2 নতুনটা যেটা কারেক্ট 56.35। নিচে হচ্ছে n1 প্লাস n2, মানে 24 যোগ 20। এখান থেকে আমরা যদি কাজ করি তাহলে আমরা পাবো হচ্ছে তোমার 2519 পাবো উপরে, নিচে পাবো 44, ভাগ করলে আসবে তোমার হচ্ছে 57.25 কেজি। এই হচ্ছে তোমার আমার সম্মিলিত গাণিতিক গড়। একবার দেখে নাও, আমি যেটা করছি ফার্স্ট হচ্ছে তোমার আমি ভুল বসে সমস্যাটা বের করছি, দেন সঠিক কিভাবে করলাম, ভুলটা বিয়োগ করে দিয়ে সঠিকটা যোগ করছি। তারপর আমি কি করলাম, গড় বের করলাম। টোটাল যে সঠিকটা সমষ্টি দিয়ে আমি তোমার হচ্ছে 20 দিয়ে ভাগ করছি। কেন 20 দিয়ে ভাগ করছি? কারণ আমার বাণিজ্য শাখার স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 20। আর সম্মিলিত গাণিতিক গড়ের সূত্র আমরা জানি n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। যদি এখানে 3টা শ্রেণী থাকতো তাহলে আমরা কি লিখতাম? n1 x বার 1 প্লাস n2 x বার 2 প্লাস n3 x বার 3। যদি 4টা শ্রেণী থাকতো এভাবে আস্তে আস্তে বাড়তো। নিচে কি হইতো? n1 প্লাস n2 প্লাস n3 প্লাস n4, যেভাবে n যতগুলো থাকতো ততগুলো আমরা নিচে ভাগ করতাম, এই আর কি। তো আমার মনে হয় তোমরা মোটামুটি বিষয়টা পরিষ্কার। এখন আমরা তোমার হচ্ছে একটা তোমার মোটামুটি তোমাদের এই অধ্যায়ে যত ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে আমি কিন্তু মোটামুটি সব ধরনের অঙ্কই তোমার হচ্ছে তোমাদের জন্য উপস্থাপন করলাম। এখন যেটা উচিত, তোমরা আসলে পুরা বই তো আর তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো না, তবে আমি কিন্তু আমার জানা মতে কোনো ধরনের অঙ্ক তোমাদেরকে করাই নেই। এই টাইপের অঙ্ক তোমরা আমাকে বলতে পারবে না, এবং আমি চেষ্টা করছি সব ধরনের অঙ্ক তোমাদেরকে করানোর জন্য। আজকে আমি তোমার হচ্ছে এখন আমি কিছু প্রমাণ করব, বুঝছো? খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রমাণ যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং আসে। একটা পপুলার প্রমাণ হচ্ছে, দেখাও যে am গ্রেটার দ্যান ইকুয়াল টু gm গ্রেটার দ্যান ইকুয়াল টু hm। এটা খুব জনপ্রিয়, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে এটা প্রমাণ করো। কি লিখলাম? দুইটি অশূন্য, আচ্ছা এটা সুন্দর করে লিখি, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে am গ্রেটার দ্যান ইকুয়াল টু gm গ্রেটার দ্যান ইকুয়াল টু hm। এটা খুব পপুলার। আরও কিছু প্রমাণ আছে, তোমরা একটু বইটা দেখলে দেখবা যেগুলো পরীক্ষাতে আসছে, তবে এটা অনেক পপুলার দেখে আমি এটা করাই। দেখো, ধরি এ ও বি দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা, এই তো। অতএব আমরা জানি রুট এ মাইনাস রুট বি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কেন? আমরা জানি কোনো সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না, কোনো সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না, বা কোনো সংখ্যার ব্যবধানের বর্গ কখনো ঋণাত্মক হয় না। এটা আমি বলতেছি শর্টকাট, যত শর্টকাটে প্রমাণ করা যায়। এটা সবচেয়ে পপুলার একটা
সিস্টেম আমি তোমাদেরকে এই প্রমাণটা করাইতেছি, এটা খুবই জনপ্রিয় এবং এটা অনেকবার পরীক্ষাতে আসছে যে দেখাও যে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করে যে am গ্রেটার দ্যান ইকুয়াল টু gm গ্রেটার দ্যান ইকুয়াল টু hm। এই প্রমাণটা হয়তো বা তোমাদের বইয়ে নাও পাইতে পারো, আমি যেভাবে করতেছি এভাবে একদম সহজ। দেখো লিখছি রুট এ মাইনাস রুট বি হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন আমরা a মাইনাস হোল স্কোয়ারের সূত্র লিখব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বা a প্লাস b মাইনাস 2 রুট ab গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা a প্লাস b গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 রুট ab। মনোযোগ দিয়ে দেখো, বা a প্লাস b বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ab। অতএব am গ্রেটার দ্যান ইকুয়াল টু gm। এটা একটা সমীকরণ দাও। এটা কেন am লিখছি, কারণ দুটো সংখ্যারে তার 2 দিয়ে ভাগ করলে তো গাণিতিক গড়, আর রুট করে দিলাম জ্যামিতিক গড়ের জন্য। এটা হচ্ছে দুটো সংখ্যার জন্য জ্যামিতিক গড়ের সূত্র। এখন আমাদেরকে তো এইচএমও প্রমাণ করতে হবে, তাই না? কীভাবে প্রমাণ করবো দেখো, এখন এই সমীকরণকে দাও 1, এটাকে দাও 2। এখন 1 নং সমীকরণকে তোমার কি দিয়ে গুণ করবা? আমাদেরকে মূলত তরঙ্গ করে নিয়ে আসতে হবে, তাই না? 1 নং সমীকরণকে তোমার হচ্ছে এই কী দিয়ে গুণ করবো আমরা বলো তো দেখি। আমরা 2ab বাই a প্লাস b দ্বারা গুণ করে দেখি কি হয়। গুণ করি, আমি জানি না আসলে কি পাবো। 2ab না 2 রুট ab দ্বারা গুণ করি। দাঁড়া দেখি তো, এই প্রমাণটা অনেক আগে করছি তো আমি শিওর না আসলে এটা হবে কি না, না হলে অসুবিধা নেই, আমরা অন্যভাবে করতে পারবো। 1 নং সমীকরণকে 2 রুট ab বাই a প্লাস b দ্বারা গুণ করি, উভয় পক্ষকে গুণ করবো, দেখো কি হয় একটু দেখি। a প্লাস b বাই 2 ইন্টু 2 রুট ab a প্লাস b গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ab ইন্টু 2 রুট ab ডিভাইডেড বাই a প্লাস b। দেখি আসলে কি হয়। তাহলে দেখো 2 কাটা a প্লাস b কাটা থাকে কি রুট ab গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমার 2ab ডিভাইডেড বাই a প্লাস b। আমাদের তো প্রমাণ হয়ে গেছে। অতএব এটাকে বলে কি gm, বা gm গ্রেটার দ্যান ইকুয়াল টু এটাকে বলে hm। এটা দেওয়া হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন লিখবা যে 1, 2 বা 2 ও 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই am gm গ্রেটার দ্যান ইকুয়াল টু hm। দেখে নাও একবার, এটা খুবই জনপ্রিয় একটা প্রমাণ, এই জন্য আমি তোমাদেরকে প্রমাণটা দেখানোর চেষ্টা করলাম। কিছুই করি নাই, ফার্স্টে লিখলাম কি তোমার a বাই 2টা অশূন্য ধনাত্মক সংখ্যা, আর তারপর আমরা রুট a মাইনাস রুট বি হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখলাম। আমরা জানি কোনো সংখ্যার ব্যবধানের বর্গ কখনো ঋণাত্মক হয় না। রুট a হোল স্কোয়ার মাইনাস 2 রুট ab প্লাস রুট b হোল স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে আমি ভাঙাইলাম। দেন আমরা জানি রুট স্কোয়ারে কাটাকাটি যে, এই জন্য a আর b শুধু শুধু রয়ে গেছে, আর 2 রুট ab আছে। দেন আমরা সাইড চেঞ্জ করলাম, দেন 2কে এখানে ভাগ করাইলাম, গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলাম। দেন আমরা দেখলাম যে am গ্রেটার দ্যান ইকুয়াল টু gm হয়েছে। তারপর আমরা কি করলাম, ওই 1 নম্বর সমীকরণকে আমরা 2 রুট ab ডিভাইডেড বাই a প্লাস b দ্বারা গুণ করলাম। গুণ করে আমরা যেটা দেখলাম লাস্টে gm আর hm থাকে, তাহলে gm গ্রেটার দ্যান ইকুয়াল টু hm। এই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, আরেকটা প্রমাণ তোমাদের পরীক্ষাতে আমি দেখছি বেশ কয়েকবার আসছে, সেটা হচ্ছে তোমার এইটা তোমার হচ্ছে, দাঁড়াও এটা তোমাদের বইয়ে আছে কি না, এটা অনেকবার আসছে তো এই প্রমাণটা আমি কি করব, একই প্রমাণ বুঝছো, একই প্রমাণ অনেকবার আসছে। এগুলো সব ছোট্ট ছোট্ট প্রমাণ বুঝছো তোমরা, আমি আর না করি, কারণ এখানে প্রমাণ অনেক বুঝছো, 1-2টা আসবে পরীক্ষা, তবে এটা খুব পপুলার, এটা করে দিলাম। আরও কিছু প্রমাণ আছে না, আমি আর তোমাদের আজকে ফর্মালি আমি আর প্রমাণ করব না, কারণ হচ্ছে তোমাদের মোটামুটি আমি ক্লাসে এটা অলমোস্ট আমি তোমাদের বেশ 6 থেকে 7টা ক্লাস আমি শুধু এই অধ্যায়ের উপরই নিয়েছি, সুতরাং এটা আর দরকার নাই। এটা আমি করালাম, এটা বেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট দেখে এটা করালাম। এখন আমি তোমার হচ্ছে এই অধ্যায়ে থিওরি, আসলে কী ধরনের থিওরি তোমরা পড়বা বা কী ধরনের থিওরি এখানে আসতে পারে। যেমন প্রথম যে থিওরিটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আসলে কি, আর বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর সুবিধা অসুবিধা ব্যবহার আলোচনা করো। এই হচ্ছে সবচেয়ে পপুলার এই অধ্যায়ের থিওরি।
এবং এটা পড়লে তোমাদের সব কিছু কাভার হয়েছে। মানে গাণিতিক গড়ের সুবিধা অসুবিধা ব্যবহার, তরঙ্গ গড়ের সুবিধা অসুবিধা ব্যবহার, মধ্যমার সুবিধা অসুবিধা ব্যবহার, এগুলো সবগুলো একবার তোমরা দেখে নিবা। আরেকটা জিনিস হচ্ছে, তোমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কোন গড়কে আদর্শ গড় বলা হয় এবং কেন। এটা ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিই। আমরা জানি যে গাণিতিক গড়কেই তোমার হচ্ছে আদর্শ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। তার কারণ হচ্ছে আদর্শ কেন্দ্রীয় প্রবণতার মধ্যে যত ধরনের গুণাবলী থাকা দরকার তা তোমার হচ্ছে গাণিতিক গড়ের মধ্যে আছে। যেমন ধরো, আমি তোমাকে বলি একটু কেন তুমি এটাকে আদর্শ বলবা, তার একটা কারণ আছে। যেমন ধরো, তোমার আমি গাণিতিক গড়ের বৈশিষ্ট্যগুলো আগে বলি। গাণিতিক গড় হচ্ছে সহজবোধ্য এবং সঠিক এবং সুস্পষ্ট সংজ্ঞা আছে এর। সকল মানের উপর গাণিতিক গড় নির্ভরশীল, সহজে বোঝা এবং গণনা করা যায় এবং উচ্চতর গাণিতিক বিশ্লেষণে এটা ভিত্তি রচনা করে। গাণিতিক গড়ের প্রধান সমস্যা হচ্ছে এটা চরম মান দ্বারা প্রভাবিত হয়। বুঝছো? আদর্শ গড়ের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলা বৈশিষ্ট্য গাণিতিক গড়ে আছে একটা ছাড়া, সেটা হচ্ছে গাণিতিক গড় চরম মান দ্বারা প্রভাবিত হয়। আর গাণিতিক গড় তোমার হচ্ছে নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয়, এটা সহজ, উচ্চতর গাণিতিক বিশ্লেষণে ভিত্তি রচনা করে। মানে গাণিতিক গড়ের সকল সুবিধা আছে। কেন এটা আদর্শ গড়? কারণ আদর্শ গড়ের যতগুলো বৈশিষ্ট্য আছে তার 90% বা তার প্রায় সব বৈশিষ্ট্যই গাণিতিক গড়ের মধ্যে বিদ্যমান। এই জন্য গাণিতিক গড়কে আদর্শ গড় বলা হয়। তো আমার মনে হয় তোমাদের আর এই অধ্যায় নিয়ে আমি আর না যাই, কারণ আমি তোমাদের অধ্যায়টা আজকে ফর্মালি শেষ করলাম এবং আমার মনে হয় না যে এর থেকে আর বেশি তোমাদের কোনো কিছু পরীক্ষাতে আসবে। আমি বিগত 5 লেকচার ধরে তোমাদেরকে এই একটা অধ্যায় যত ধরনের অঙ্ক আছে আমি দেখানোর চেষ্টা করলাম এবং আমি আশা করি যে তোমরা মোটামুটি আমার আলোচনার ভেতরেই তোমরা মোটামুটি সকল ধরনের প্রশ্নের উত্তর পরীক্ষাতে দিতে পারবা। আর হচ্ছে আমরা এই অধ্যায়ে কিছু প্রমাণ পরীক্ষাতে আসে, তোমরা প্রমাণগুলা 2-1টা প্রমাণ হয়তো বা তোমরা একটু বই দেখবা, আর ম্যাক্সিমাম জিনিসপত্রই আমি তোমাদের ভিডিও লেকচারে আমি অলরেডি দেখানোর চেষ্টা করছি। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর একটু পড়াশোনার প্রতি মনোযোগী হও। আল্লাহ হাফেজ।